আমার পরম স্নেহের ছাত্রছাত্রীরা, নবম শ্রেণীর বিভিন্ন অধ্যায়ের আমি আলোচনা করছি। তোমরা এর আগে সালোক সংশ্লেষ পদ্ধতি জেনে নিয়েছো। সালোক সংশ্লেষের তাৎপর্য ব্যাখ্যা করার সময় আমি হাতে লিখে দিয়েছি, সেই লেখাগুলো তোমরা দেখে নিয়েছো। শ্বসনের ক্ষেত্রে আমি অ্যানিমেটেড ওয়েতে কিছু উপস্থাপন করেছি, যেগুলো তোমাদের মনোগ্রাহী হয়েছে। আজকে তোমাদের তৃতীয় অধ্যায়ের নিউট্রিশন বা পুষ্টি সম্বন্ধে বলবো, খুব সহজ করে বলবো, প্রত্যেকেই যাতে বুঝতে পারো। নিউট্রিশন বা পুষ্টি সম্বন্ধে প্রাণীর পুষ্টি, উদ্ভিদের পুষ্টি একই সঙ্গে বলে দেবো, একটু দ্রুততার সঙ্গে বলবো যাতে একটা ভিডিওতেই সবকিছু শেষ করা যায়। তাহলে পুষ্টি কি দরকার, কেনই বা দরকার? পুষ্টি অধ্যায়ে আমরা অনেকগুলো জিনিস জানবো। যেমন জেনে নেব, অনেক দিনকার অনেকের হয়তো প্রশ্ন থাকে যে আমাদের দেহ তো মাংস দিয়েই তৈরি, তাহলে আমরা মাংস খাই, অথচ আমাদের শরীরে কেন ক্ষতি হয় না? এটা তো জানতে খুব ইচ্ছা করে। ছাত্রছাত্রীদেরও জানতে যেমন ইচ্ছা করে, আমাদের সুপ্রিয় দর্শকবৃন্দ যারা হয়তো দেখবেন তাদেরও জানতে ইচ্ছা করে, তাহলে আমাদের শরীরে তা কেন হজম হয়ে যায় না, সেগুলোও আমি বলবো। আরও জেনে নেব কি কি উৎসেচক আমাদের শরীরে লাগে, কোন কোন খাদ্য খাওয়া আমাদের উচিত, সেগুলো জানবো। সুষম খাদ্য বলতে কি বুঝি সেটাও বলবো। বিএমআর বা বেসাল মেটাবলিক রেট সম্বন্ধে বলবো। বাকি সমস্ত পুষ্টির বিভিন্ন পর্যায়গুলো সম্বন্ধে আলোচনা করব। তাহলে খুব মন দিয়ে একটু শুনলেই পড়াটা তৈরি হয়ে যাবে। তাহলে পুষ্টি বলতে আমরা কি বুঝি? পুষ্টি বলতে আমরা বুঝি যে পদ্ধতিতে জীব খাদ্য গ্রহণ, গৃহীত খাদ্যের পরিপাক, শোষণ, আত্তীকরণ এবং বহিষ্করণ, অবশ্যই এটা প্রাণীদের ক্ষেত্রে, এবং উদ্ভিদের ক্ষেত্রে সংশ্লেষ এবং আত্তীকরণের মাধ্যমে জীব তার সমস্ত প্রয়োজনীয় শক্তি পেয়ে থাকে। খাদ্যের স্থৈতিক শক্তি গতিশক্তিতে রূপান্তরিত করার একটা পদ্ধতি হচ্ছে পুষ্টি। তাহলে পুষ্টি অনেক ব্যাপক। তার মধ্যে একটা অংশ কি না, পরিপাক, শোষণ, আত্তীকরণ, যেগুলো হচ্ছে হলোজৈবিক পুষ্টির ক্ষেত্রে। আর হলোফাইটিক পুষ্টি, বিশেষ করে উদ্ভিদের পুষ্টি পদ্ধতির দুটি মাত্র পর্যায়। কি? একটা হচ্ছে সংশ্লেষ, যেটা আমরা পড়ে এসেছি, সালোক সংশ্লেষ পড়েছো। আর একটা হচ্ছে আত্তীকরণ। আত্তীকরণ কথার অর্থ হচ্ছে দেহের সঙ্গে মিলিয়ে নেওয়া। সালোক সংশ্লেষ অধ্যায়ে আমরা পড়েছি উদ্ভিদ কিরকম ভাবে সালোক সংশ্লেষ করে, উদ্ভিদের সালোক সংশ্লেষ পদ্ধতি সম্বন্ধে আমরা জেনেছি। আর আত্তীকরণ অর্থাৎ উদ্ভিদের শরীরের মধ্যে যে খাদ্যগুলো তৈরি করলো, সেই খাদ্যগুলো ফ্লোয়েম ট্রান্সপোর্টের কথা বলে দিয়েছি। সেখানে ফ্লোয়েম লোডিং, ফ্লোয়েম আনলোডিং এর কথা মনে আছে হয়তো প্রত্যেকেরই। তা সেক্ষেত্রে বলে দিয়েছি যে কিরকম ভাবে তার খাদ্যগুলো প্রত্যেকটা দেহকোষ পেয়ে যায়। প্রাণীদের ক্ষেত্রেও ঠিক সেরকম। প্রাণীদের পুষ্টি পদ্ধতিকে বলা হচ্ছে হলোজৈবিক পুষ্টি। এখানে কলমগুলো লেখা যায়নি বলে খুব কষ্ট করে লিখতে হয়েছে, এটা মার্কার কলম দিয়ে লিখেছে হলোজৈবিক। হলোজৈবিক পুষ্টি হচ্ছে প্রাণীদের পুষ্টি পদ্ধতিকে বলে। কেন প্রাণীদের পুষ্টি পদ্ধতিকে হলোজৈবিক পুষ্টি বলে? না, এই পুষ্টি পদ্ধতিতে জীব জটিল খাদ্য গ্রহণ করে, জটিল খাদ্য গ্রহণ করে সেগুলো সরল খাদ্যে পরিণত করে। আর হলোফাইটিক পুষ্টি পদ্ধতি, সেখানে কি খনিজ লবণ আর জল সরল খাদ্য তৈরি করে জটিল খাদ্য অর্থাৎ গ্লুকোজ তৈরি করে। কারা? না উদ্ভিদেরা। উদ্ভিদের পুষ্টিকে সেই জন্য বলা হচ্ছে হলোফাইটিক পুষ্টি, আর প্রাণীদের পুষ্টি পদ্ধতিকে বলা হচ্ছে কি হলোজৈবিক পুষ্টি। জেনে রাখো, উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে, তাই উদ্ভিদকে বলা হয় স্বভোজী। কিছু কিছু উদ্ভিদ আছে যারা পরভোজী, অন্যের উপর নির্ভরশীল। আর প্রাণীরা তো সবটাই পরজীবী। কেন পরভোজী? কেন না, প্রাণীদের নিজেদের খাদ্য তৈরিই করতে পারে না। কেন পারে না জানো প্রত্যেকে? পারে না কারণ প্রাণীদের দেহে কোনো ক্লোরোফিল নেই। ক্লোরোফিল না থাকার জন্য সূর্যালোকও পায় না, যার ফলে খাদ্য তৈরি করতে পারে না। প্রাণীরা খাদ্যের ব্যাপারে উদ্ভিদের ওপর নির্ভরশীল। আমি প্রায় প্রত্যেক ক্ষেত্রেই বলে দিই, জানো তোমরা, তবু আমি একবার বলে দিচ্ছি যারা হয়তো একদম নতুন শুনছো তাদের জন্য। তা সেই প্রাণীদের পুষ্টির পদ্ধতিগুলো বলার আগে কত রকমের পুষ্টি হয় সেগুলো আমরা একটু জেনে নিই, খুব মজা করে জেনে নেব। পরভোজী পুষ্টি বা হেটেরোট্রপিক পুষ্টি। তাহলে দু ধরনের পুষ্টি দেখা যায় উদ্ভিদের ক্ষেত্রে, একটা হচ্ছে স্বভোজী পুষ্টি, একটা পরভোজী। বললাম বেশিরভাগ উদ্ভিদের পুষ্টি হচ্ছে স্বভোজী, দুই একটা ব্যতিক্রম পরভোজী পুষ্টির মধ্যে আছে।
সেগুলো আগে উদ্ভিদের ক্ষেত্রেও যেমন আলোচনা করব, প্রাণীদের ক্ষেত্রেও সাথে সাথে আলোচনা করে দেবো। প্রাণীদের পুষ্টিটাও কিন্তু পরভোজী পুষ্টি। সেই পরভোজী পুষ্টিতে প্রাণীদেরও যেমন ভাগ আছে, উদ্ভিদেরও সেরকম ভাগ আছে। উদ্ভিদের যে কমন ভাগগুলোর পেছনে আমি পাশে আমি লিখে দিয়েছি সব উদাহরণগুলো, প্রাণীদের ক্ষেত্রেও আমি উদাহরণগুলো বলে দেবো, তাহলে একবারই আমাদের পড়াটা তৈরি হয়ে যাবে। পরজীবী পুষ্টি, পরজীবী পুষ্টি মানে প্যারাসাইট পুষ্টি। পরজীবী কথা মানে বুঝতে পারছো, এরা অন্যের জীবের ওপর মানে নির্ভর করে তারা জীবন ধারণ করে। পরজীবী তারা কি করে, অন্যের দেহ থেকে খাদ্যরস শোষণ করে। উদ্ভিদের ক্ষেত্রে উদাহরণ কি, স্বর্ণলতা, দেখবে গাছের পাতা কিছু কিছু গাছের ক্ষেত্রে সরু সরু হলুদ সুতোর মতন দেখা যায়, সেগুলো হচ্ছে স্বর্ণলতা। আর প্রাণীদের ক্ষেত্রে জানো, প্রাণীদের ক্ষেত্রে কি না, গোল কৃমি, ফিতা কৃমি, এরা সব কি আমাদের পেটের অন্ত্রের মধ্যে থাকে। গোল কৃমি, ফিতা কৃমি, ফিতা কৃমি হচ্ছে জানো তোমরা টিনিয়া সোইলিয়াম, গোল কৃমি হচ্ছে অ্যাসকারিস লুম্বিকয়েডিস। এই সমস্ত প্রাণীর কথা সব পড়বে একটু উঁচু ক্লাসে 11-12 সব পড়বে। তা সেই তারা হচ্ছে পরজীবী প্রাণী। মৃতজীবী আরেকটা পুষ্টি পদ্ধতি হচ্ছে মৃত, ময়রিত, খেয়াল রাখতে হবে। মৃত মানে মারা গেছে, যে সেই মৃত, পচা, গলা এগুলো থেকে যে সমস্ত উদ্ভিদ পুষ্টি সংগ্রহ করে তাদের বলা হবে মৃতজীবী পুষ্টি বা স্যাপ্রোফাইট নিউট্রিশন। স্যাপ্রোফাইট নিউট্রিশন কাদের দেখা যাবে, ছত্রাক জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে। এখন জানো যে ছত্রাকটাকে আলাদা একটা কিংডমের মধ্যে ফেলে দিয়েছে, 5 কিংডম ক্লাসিফিকেশনের মধ্যে। আচ্ছা, সেই 5 কিংডম ক্লাসের মধ্যে ছত্রাকটা ফেলে দিলেও তাহলে কোন কোন ছত্রাক, ইস্ট, মিউকর, এগুলো। প্রাণীদের ক্ষেত্রে দু একটা ক্ষেত্রে মৃতজীবীয় পুষ্টি দেখা যায়, বলছি না ইউগ্লিনা যেমন সর্বজীব পুষ্টি করে, এদের ক্ষেত্রে মৃতজীবীয় পুষ্টি দেখা যায় ইউগ্লিনার ক্ষেত্রে, মনে রাখতে হবে না। এরপর হচ্ছে মিথজীবী পুষ্টি। মিথজীবী পুষ্টি মানে এটা মনে রাখতে হবে সিম্বায়োটিক নিউট্রিশন। আচ্ছা, সিম্বায়োটিক নিউট্রিশন কাদের ক্ষেত্রে দেখা যাবে না, যারা একে অপরের সাহচর্যে থেকে পুষ্টি সংগ্রহ করবে। লাইকেন নামক একটা উদ্ভিদ এবং ছত্রাকের সমন্বয়ে গঠিত, উদ্ভিদ মানে শৈবাল এবং ছত্রাকের সমন্বয়ে গঠিত একটা বিশেষ রূপ যাকে বলা হয় লাইকেন। সেই লাইকেনের মধ্যে উদ্ভিদের অংশ বা শৈবালের অংশ কি করে, খাদ্য তৈরি করে। আর ছত্রাকের অংশ কি করে, খুব সহজ করে বলে দিচ্ছি, নাহলে একটু শক্ত করে বলা যেত। সেই ছত্রাক জাতীয় অংশগুলো কি করে, তাকে থাকার জায়গা দেয় শৈবালটাকে। এইভাবে তারা একে অপরের সাহচর্যে পুষ্টি পদ্ধতি সংগ্রহ করে বলে এদের বলা হচ্ছে মিথজীবীয় পুষ্টি। খেয়াল রাখতে হবে, ময়সি থয়োকার বলছি, সিম্বায়োটিক নিউট্রিশন। মটর গাছ এবং রাইজোবিয়াম। মটর গাছের মূলে উদ্ভিদ থাকে, সেই উদ্ভিদের মূলে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যার নাম হচ্ছে রাইজোবিয়াম। সেই রাইজোবিয়ামটা রাইবোজোম নয় কিন্তু, খেয়াল রাখবে, অনেক সময় ছাত্রছাত্রীরা গুলিয়ে ফেলে। রাইবোজোম পড়েছো, এরা প্রোটিন সংশ্লেষ করে, আর এখানে বলছি রাইজোবিয়াম এক ধরনের ব্যাকটেরিয়া মটর গাছের মূলে থাকে, নাইট্রোজেন শোষণ করে, মটর গাছকে পুষ্টি দেয়, আর মটর গাছ তার বিনিময়ে তাকে থাকার জায়গা দেয়। তাহলে মিথজীবী পুষ্টি পদ্ধতি জানা গেল। মিথজীবী পুষ্টির দুটো ভাগ থাকে, এগুলোকে বলা হচ্ছে মিউচুয়ালিজম, লাইকেন এবং মটর গাছের ক্ষেত্রে। আর একটা হচ্ছে কমেন্সিয়ালিজম, আর একটু উঁচু ক্লাসে আমি বলবো তোমাদের, শুধু একটু জেনে নাও। এখানে কেবলমাত্র তারা খাদ্য পুষ্টি সরবরাহ করে না, কেবল একে অপরের একসঙ্গে থাকে। খুব সহজ, যেমন হচ্ছে রসনা নামক উদ্ভিদের ক্ষেত্রে, রসনা উদ্ভিদটা কি করে, দেখবে গাছের বড় বড় গাছের উপর রসনা উদ্ভিদটা জন্মায়, এরা কেবল থাকার জায়গাটাই নেয় আর জলীয় বাষ্প শোষণ করে খানিকটা হয়তো উদ্ভিদদের দিলো, এরকম ভাবে তারা থাকে খুব থাকার জন্য। রমেরা বলে এক ধরনের মাছ আছে, তারা কি করে, হাঙরের গায়ে আটকে থাকে, তারা সেই হাঙরটাও যেখানে যায় সেই মাছটাও সেই জন্য পুষ্টি সংগ্রহ করে। এগুলো জানতে হবে না অত, সেগুলো হচ্ছে মিথজীবীয় পুষ্টির কমেন্সিয়ালিজমের কথা আমি বললাম। এরপরে উদ্ভিদের আর একটা খুব মজার পুষ্টি পদ্ধতি জানা যায়, সেটা হচ্ছে পতঙ্গভুক উদ্ভিদের পুষ্টি পদ্ধতি বা ইনসেক্টিভোরাস উদ্ভিদের পুষ্টি পদ্ধতি। সেখানে কি হয়, কলসপত্রী গাছ থাকে। কলসপত্রী মানে কলস, যেমন আমরা কলস বা কলসি যেমন বলি, কলসির ঠিক মতন দেখতে, পিকচার প্ল্যান্টস বলা হয়। আর একটা আছে সূর্য শিশির, এদের বিভিন্ন রোম থাকে, সেই রোমগুলোর মধ্যে যখনই পোকামাকড় চলে আসে তখন সেটা বন্ধ হয়ে যায়। সূর্য শিশিরটা দেখেছি। আর কলসপত্রীটা পাওয়া যাবে খাসিয়া, জয়ন্তিয়া, গারো হিলসের এখানে এই পিকচার প্ল্যান্টস গুলো বা কলসপত্রী উদ্ভিদ দেখা যাবে। কলসের ঢাকনার মতন যখনই সেখানে পোকা চলে আসবে সঙ্গে সঙ্গে ঢাকাটা বন্ধ হয়ে যাবে এবং পোকার শরীর থেকে নাইট্রোজেন শোষণ করে তারা সব পুষ্টি সংগ্রহ করবে। কারা না, পতঙ্গভুক উদ্ভিদের পুষ্টি পদ্ধতি। প্রাণীদের ক্ষেত্রেও সেরকম, তো প্রাণীরা তো বেশিরভাগ ক্ষেত্রে পতঙ্গ খাই, তারা তো জানো, যেমন ব্যাং ট্যাং এরা তো সব পতঙ্গভুক উদ্ভিদ, তারা ইনসেক্টিভোরাস প্রাণী আছে যারা ইনসেক্টকে খাদ্য হিসেবে গ্রহণ করে। তাহলে উদ্ভিদের পুষ্টি পদ্ধতি এইরকম চারটে দেখা যায়। প্রাণীদের পুষ্টি পদ্ধতিও কিন্তু এই যে বললাম পরজীবী, মিথজীবী, মিথজীবী পুষ্টি পদ্ধতি প্রাণীদের ক্ষেত্রে খুব মজার।
জানো তো? যেমন হচ্ছে উইপোকার, দেখেছো উইপোকার শরীরে থাকে ট্রাইকোনিম বলে এক ধরনের ব্যাকটেরিয়া। তারা কি করে, উইপোকার সেলুলোজ যে খাচ্ছে কাঠের অংশগুলো সেগুলো তারা হজম করে দেয়, আর তার বিনিময়ে উইপোকা তাকে থাকতে দিচ্ছে। উইপোকার অন্তের মধ্যে থাকে, এই যে লিখে দিয়েছি খুব ছোট করে, উইপোকা এবং ট্রাইকোনিম, তারা হচ্ছে কি করে না এইরকম মিথজীবী পুষ্টি পদ্ধতি সংগ্রহ করে। এছাড়াও প্রাণীদের ক্ষেত্রে আরো অনেক পুষ্টি পদ্ধতি আছে। আচ্ছা, যেমন হচ্ছে রক্তভোজী। আচ্ছা, সেক্ষেত্রে কি হয়, তারা একটা একটা প্রাণীর হচ্ছে রক্ত শোষণ করে তারা বেঁচে থাকে। হ্যাঁ, যেমন আমরা কিছু কিছু মানে ব্যাটের ক্ষেত্রে দেখি, জোকের ক্ষেত্রে আমরা দেখি এরা কেবল কেবল রক্ত ভুক প্রাণী আর কি, তাদের ক্ষেত্রে এই রক্ত শোষণ করে থাকে। ক্যাপ্রোফ্যাগি বলা হয়, কিছু কিছু প্রাণী আছে তারা তাদের খাবারের মলটাই আবার খাদ্য হিসেবে গ্রহণ করে। হ্যাঁ, গিনিপিগকে বলা হয় ক্যাপ্রোফ্যাগি। পরে জানবে তোমরা যে এরা নিজেদের প্রথমে যে একবার যে মলটা, তারা দ্বিতীয়বার তারা খাদ্য হিসেবে গ্রহণ করে। এছাড়া হচ্ছে কার্নিভোর, যারা হচ্ছে মাংসাশী প্রাণী, তারা হচ্ছে বাঘ, সিংহ, এরা কেবল মাংসের উপরে থেকেই তারা হচ্ছে পুষ্টি সংগ্রহ করে। কিছু প্রাণী আছে হার্বিভোরাস, কেবল হচ্ছে তারা কি না সবুজ উদ্ভিদ খায়, যেমন ছাগল, গরু, এগুলো এগুলো সব হচ্ছে কি প্রাণীদের পুষ্টির মধ্যে পড়ে। একবার দেখলেই পেরে যাবে সবকিছু জিনিস এগুলো। এবার আমাদের যেটা গুরুত্বপূর্ণ জিনিস জানতে হবে যে প্রাণীদের পুষ্টির পর্যায়গুলো। প্রাণীরা তাহলে বলছিলাম প্রাণীদের পুষ্টির 4-5টা পর্যায় আছে: খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ। এবার আমরা জেনে নেব যে প্রাণীদের খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ, এই 5টা পদ্ধতি আমরা খুব দ্রুততার সঙ্গে জেনে নিচ্ছি। তারপরে আমি তোমাদের পরে একটা যে ভিডিও করব, সেটাতে তোমাদের ওই প্রান্তিক্সের বই থেকে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো, তখনও তো আমি দেখিয়ে দেবো। আর এই বাকি যে অংশগুলো আমার বলার সাথে সাথে আমি চেষ্টা করব কিছুটা ডিসপ্লের মাধ্যমে বলে দেওয়া। তাহলে এবার খাদ্য গ্রহণ, জানো যে প্রত্যেকটা জীব তার খাদ্য গ্রহণ করে। ব্যাঙের ক্ষেত্রে জানো যারা জীবটা হচ্ছে সামনের দিকটা হচ্ছে লাগানো থাকে এবং পেছনের দিকটা খোলা, তারা কি সুন্দরভাবে পোকার ওপরে হচ্ছে জীবটাকে ফেলে দেয়, সঙ্গে সঙ্গে বুঝতেই পারবে না পোকাটা তার মুখের মধ্যে চলে আসে, আঠালো পদার্থ থাকে চলে আসে। আমাদের খাদ্য গ্রহণ, আমরা তো খেয়ে থাকি, আমাদের খাদ্য গ্রহণের সময় আমরা বিভিন্ন রকমের খাদ্য গ্রহণ করি, যেমন শাকসবজিও যেমন খাই, আমাদের বলা হচ্ছে অমনিভোরা, সমস্ত কিছু আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। তা আমাদের খাদ্যগুলোকে চেবাই কার সাহায্যে? দাঁতের সাহায্যে। জিহ্বা আমাদের খাদ্যগুলোকে ঠিক মতন মানে পজিশন করতে সাহায্য করে। আর খাদ্যগুলোর মধ্যে যে দাঁত, আমাদের যে দাঁতগুলো থাকে, সেই দাঁতগুলো একটু বলে দিই, দন্ত সংকেত অনেক সময় দেয়। দাঁতের ক্ষেত্রে কি হয়, ইনসিজার থাকবে দুটো, সামনের দিকে যে দুটো দাঁত হচ্ছে, আচ্ছা ইনসিজার থাকবে দুটো। ক্যানাইন, ক্যানাইন মানে সাদন্ত, তালবস্বয় বয় আকার দন্ত, হ্যাঁ সাদন্ত বলা হয় ক্যানাইন। দেখবে বাঘ, সিংহ এগুলোর ক্ষেত্রে তারা মানে মাংসাশী ক্ষেত্রে মাংসগুলোকে ছিঁড়তে সাহায্য করে এই ক্যানাইন। ক্যানাইন একটা থাকে। প্রিমোলার, প্রিমোলার দুটো থাকে। আচ্ছা, মোলার হচ্ছে 3টে থাকে, 3টে। আচ্ছা, 3/3 মানে ওপরে একদিকে দেখো, একদিকে হচ্ছে কটা থাকবে, একদিকে হচ্ছে তোমার দুটো, এদিকে দুটো, এদিকে দুটো ইনসিজার। আচ্ছা, ক্যানাইন এদিকে একটা, এদিকে একটা, হলো দুটো। প্রিমোলার, তারপরে প্রিমোলার হচ্ছে দুটো, মোলার হচ্ছে 3টে। এটা কি বললাম? অ্যাডাল্ট বা পূর্ণবয়স্ক মানুষের দন্ত সংকেত বললাম। আচ্ছা, এখানে একটু বলে দিই যে জানতে হবে না, ছোটদের ক্ষেত্রে কি হয়, ছোটদের ক্ষেত্রে হচ্ছে 20টা দাঁত থাকে, শিশুদের ক্ষেত্রে প্রিমোলার থাকে না, আর মোলার একটা কম থাকে। 3 আর 3 দুগুণে 6, আর উপরের পার্টিতে 6টা কম থাকবে, নিচের পার্টিতে 6টা কম থাকবে। তাহলে 32 থেকে যদি 6টা 12টা যদি কমিয়ে দেওয়া হয়, তাহলে হচ্ছে 20টা হচ্ছে বাচ্চা ছেলেদের দাঁত থাকে, দুধে দাঁত যেটাকে বলা হয়। পরবর্তী ক্ষেত্রে সেগুলো আবার মোলার, প্রিমোলার হিসেবে মানে প্রতিস্থাপিত হয়। বাচ্চা ছেলেদের ক্ষেত্রে দুবার দাঁত হচ্ছে ডাইফিওডন্ট বলা হয়। মানুষের প্রাণীদের বলা হয় দুবার দাঁত ওঠে বলে, সেই জন্য বলা হচ্ছে ডাইফিওডন্ট। এগুলো 11-12 ভালো করে জানবে আরো। খাদ্য গ্রহণের পরে সেই খাদ্যটা চেবানোর পরে আমাদের জিভে লালা গ্রন্থি থাকে, লালা গ্রন্থি থেকে লালা রস নিয়ে সেটা হচ্ছে আমরা খাদ্যটাকে গলদ গ্রহণ করি। আমি দেখিয়ে দেবো ওটা অ্যানিমেটেড ভিডিওতে, যখন বলবো তখন দেখিয়ে দেবো। তারপরে সেটা চলে আসলো কোথায়, আমাদের মুখবিবর থেকে গ্রাস নালী হয়ে খাদ্য, দেখো এখানে এই যে পরিপাকের যে অংশগুলো আর কি, খাদ্য গ্রহণ বা পরিপাক তন্ত্রের মধ্যে, পৌষ্টিক পরিপাক তন্ত্রের মধ্যে দুটো অংশ থাকে, জানো যে একটা পৌষ্টিক নালী বা হচ্ছে জিআই ট্র্যাক বলা হয়,
হ্যাঁ, পৌষ্টিক নালী আর একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক গ্রন্থিগুলোর মধ্যে লালা গ্রন্থি, যকৃৎ, অগ্ন্যাশয়, পাকস্থলী রস, আন্তিক গ্রন্থি আমি আসছি পরে আবার। আর পৌষ্টিক নালীর মধ্যে ভাগগুলো হচ্ছে মুখছিদ্র, মুখবিবর, গলবিল। আচ্ছা, মুখছিদ্র মুখবিবর বললাম, তার মধ্যে দাঁতের কথা বললাম, জিভের কথা বললাম। গলবিলের মধ্যে খাদ্যগুলো এখানটাতে আছে, মনে রাখতে হবে এখানে এপিগ্লটিস থাকে। লক্ষ্য করে দেখেছো যে আমরা খাবার সময় যদি বিষম লাগে আমরা বলি বিষম লাগছে ষাট, কিন্তু আদৌ কিছু নয়। সেক্ষেত্রে হচ্ছে খাদ্যগুলো গ্রাসনালীতেই মানে গ্রাসনালীতে বদলে শ্বাসনালীতে চলে যায়, আর শ্বাসনালীতে চলে গেলে তখন তো বার করে দিতেই হবে। সেই কাজটা কাশির মাধ্যমে বার করে দেওয়া হয়। হ্যাঁ, যদি কোনো কারণে খাদ্য আমাদের খাদ্যনালীর পরিবর্তে শ্বাসনালীতে চলে যায় তখন আমাদের শ্বাসক্রিয়ার সাহায্যে কাশির মাধ্যমে সেই খাদ্যটাকে বাইরে বার করে দেওয়া হয়, আমরা বলি বিষম লেগেছে। সেই খাদ্যগুলোকে এক পথে চালিত করার জন্য আছে এপিগ্লটিস, হ্যাঁ, বা আলজিভ আমরা বলি। দেখবে আমাদের গলার একটা করলেই দেখা যাবে আলজিভটা। তাহলে গলবিলের পরবর্তী ক্ষেত্রে হচ্ছে গ্রাসনালী। আমি দ্রুততার সঙ্গে বলছি, গ্রাসনালী মানে আমাদের এইখান থেকে পাকস্থলী আগে পর্যন্ত হচ্ছে গ্রাসনালী। গ্রাসনালীর পরবর্তী অংশ হচ্ছে পাকস্থলী। পাকস্থলীর ক্ষেত্রে জানো প্রায় ওই 25 সেন্টিমিটারের মতন লম্বা হবে, 10 সেন্টিমিটার পুরু এবং থিকনেস হচ্ছে 10 সেন্টিমিটার। মনে রাখতে হবে না এগুলো। এর তিনটে অংশ থাকে। কার্ডিয়াক স্টোমাক মানে কার্ডিয়াক আমাদের বুকের হৃৎপিণ্ডের দিকে থাকে কার্ডিয়াক স্টোমাক, আর নিচের দিকে একদম ডিওডিনামের অংশে থাকে পাইলোরিক স্টোমাক। আর ফান্ডাস হচ্ছে মানে পাকস্থলীর যে দেহ সেটাকে বলা হয় ফান্ডাস। জানতে হবে না এগুলো, পাকস্থলীর অংশ। পাকস্থলীতে কি কি রস খরিত হয় পরে আমি আসছি। ক্ষুদ্রান্তে তিনটে অংশ থাকে, ডিওডিনাম, জেজুনাম আর ইলিয়াম। মানে পাকস্থলীর পরবর্তী অংশের নাম ডিওডিনাম, তারপর জেজুনাম, ইলিয়াম, এই অনুযায়ী মনে রাখবে। বৃহদান্তের হচ্ছে প্রধান দুটো তিনটে অংশ থাকে, সিকাম, কোলন। কোলনের ক্ষেত্রে মনে রাখতে হবে না তোমাদের, আমি একটু বলে দিচ্ছি। দেখো, সিকাম হচ্ছে আমাদের ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য অনেক, কিন্তু ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য প্রায় 5 মিটার। 5 মিটার মানে একজন মানুষ পূর্ণবয়স্ক মানুষের থেকে অনেক বড়। সেই জন্য বিভিন্ন রকম ভাবে প্রস্তাকার ভাবে এদিক ওদিক করে আমাদের পেটের মধ্যে রাখা থাকে। কোনটা? ক্ষুদ্রান্তটা। ক্ষুদ্রান্ত যেখানে শেষ হচ্ছে বৃহদান্তের অংশে, সেই অংশটাকে বলা হচ্ছে সিকাম। সিকামের এখানেই মনে রাখতে হবে অ্যাপেন্ডিক্স থাকে। সেই অ্যাপেন্ডিক্সটা আগেকার দিনের সিকামটা খুব সক্রিয় ছিল তৃণভোজী প্রাণীদের ক্ষেত্রে, সেটা এখন অ্যাপেন্ডিক্স হিসেবে আমাদের রয়ে গেছে। অ্যাপেন্ডিক্স যদি কোনো ক্ষেত্রে জীবাণু দ্বারা ইনফেকশন হয়ে যায় তখন অ্যাপেন্ডিসাইটিস হয়, তখন আমাদের ডাক্তারবাবুরা সেই অ্যাপেন্ডিক্সটা কেটে বাদ দিয়ে দেন। হ্যাঁ, এটা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ অ্যাপেন্ডিক্স, ক্লাস 10-এ গিয়ে পড়বে। সিকামের পরবর্তী অংশ হচ্ছে কোলন। কোলনের অনেকগুলো অংশ থাকে। দেখো, প্রথমে উপরের দিকের অংশটাকে অ্যাসেন্ডিং কোলন বলে, ইংরেজিটাই মনে রাখবে। তারপর হচ্ছে ট্রান্সভার্স কোলন, অনুপ্রস্থ কোলন, তারপর ডিসেন্ডিং কোলন, তারপর হচ্ছে সিগময়েড কোলন। এগুলো হচ্ছে কি আমাদের কোলনের ভাগগুলো বললাম, মনে রাখার দরকার নেই। কোলন আমাদের কি কাজ করে না, জল এবং খনিজ লবণ শোষণ করে। এরপরে মনে রাখতে হবে খাদ্যগুলো তো বৃহদান্ত পর্যন্ত চলে আসলো, কিন্তু খাদ্যগুলো তো চলে আসলেই হবে না, খাদ্যগুলোকে হজম করতে হবে। হজম করার কথার অর্থ হচ্ছে তাকে সরল খাদ্যে পরিণত করতে হবে। তাহলে সরল খাদ্যে কে পরিণত করবে? উৎসেচক বা এনজাইম। এনজাইম বা উৎসেচক কাকে বলে? যে সমস্ত জৈব অনুঘটক, হ্যাঁ, যারা খাদ্যে প্রোটিন জাতীয়, তারা কি করে? বিভিন্ন খাদ্যের উপরে কাজ করে তাদের সরল খাদ্যে পরিণত করে। হ্যাঁ, সেই পরিপাক ক্রিয়াটা আমি তোমাদের ভালো করে ডিসপ্লের সাহায্যে, আমি একটা বই থেকে 6 রকমের বইটার মধ্যে যেটা বেস্ট বই, সেখান থেকে বেশি পড়তে হবে না, আমি একবার মুখে বলে দিচ্ছি, সেগুলো ডিসপ্লের সাহায্যে দিয়ে দেবো। পরিপাক ক্রিয়া বা কোন কোন উৎসেচক কি কি খাদ্যের উপরে কাজ করে, পরিপাক ক্রিয়াটা আমি একটু বলে দিচ্ছি, এবার একটু শুনে নাও। পরিপাক ক্রিয়ার মধ্যে, আচ্ছা প্রথমে পরিপাক গ্রন্থিগুলো একটু বলে নিই। পরিপাক গ্রন্থিগুলোর মধ্যে লালা গ্রন্থি, 3 জোড়া লালা গ্রন্থি থাকে। লালা গ্রন্থির মধ্যে একদম কানের এখানটা মনে রাখতে হবে কি, প্যারোটিড গ্রন্থি। তারপরে চোয়ালের এখানে কি থাকবে? ম্যান্ডিবুলার গ্রন্থি। ম্যান্ডিবুল বলা হয় চোয়ালকে। আর জিভের নিচে কি থাকবে? সাবলিঙ্গুয়াল। বাম দিকে 3টে, ডান দিকে 3টে, তাহলে 3 জোড়া, খেয়াল রাখতে হবে 3 জোড়া লালা গ্রন্থি থাকে। লালা গ্রন্থি পরে যকৃৎ, আমাদের সব থেকে বড় পৌষ্টিক গ্রন্থির নাম হচ্ছে যকৃৎ। কেন ওকে পৌষ্টিক গ্রন্থি বলা হয় আমি আসছি। অগ্ন্যাশয়। আর পাক গ্রন্থি মানে পাকস্থলীর মধ্যে যে সমস্ত মানে রসগুলো থাকে, এখানে একটু বলে দিই। অক্সিনোটিক গ্ল্যান্ড হচ্ছে HCl ক্ষরণ করে, খাদ্যকে আম্লিক করে দেয়। যদি কোনো রোগ জীবাণু থাকে সেগুলো নষ্ট হয়ে যায়। খাদ্যের আম্লিক করার জন্যে খাদ্যগুলোকে জীর্ণ করতে সাহায্য করে। আর পেপটিক গ্ল্যান্ডস থেকে বেরোয় পেপসিনোজেন। পেপসিনোজেনটা পরবর্তী ক্ষেত্রে কি না পেপসিনে পরিণত হবে,
পেপসিনটার উপরে কাজটা আমি পরে বলে দিচ্ছি। আন্তরিক গ্রন্থির মধ্যে থাকবে গবলেট সেল, ব্রুনাস গ্ল্যান্ড থাকবে, এরাও কিন্তু রস ক্ষরণ করে। তাহলে বিভিন্ন গ্রন্থি থেকে বিভিন্ন রকম উৎসেচক খরিত হয়। এবার আমরা জেনে নিই যে কোন কোন খাদ্যের উপরে কি কি উৎসেচক কাজ করে। প্রথমে জানতে হবে ফ্যাট জাতীয় খাদ্যের উপরে, খুব সহজটা বলে দিই, ফ্যাট জাতীয় খাদ্যের উপরে কাজ করবে কে? লাইপোলাইটিক উৎসেচক। মনে থাকবে লাইপোলাইটিক উৎসেচক একটাই থাকবে, খুব সহজ। লাইপেজ উৎসেচক কাজ করবে ফ্যাট জাতীয় খাদ্যের উপরে, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করবে। লাইপেজ উৎসেচকটা কোথায় পাওয়া যাবে? প্যানক্রিয়াটিক লাইপেজ হতে পারে, তারপরে হচ্ছে তোমার গ্যাস্ট্রিক লাইপেজ হতে পারে। গ্যাস্ট্রিক লাইপেজ এবং প্যানক্রিয়াটিক লাইপেজ এরা কি না ফ্যাট জাতীয় খাদ্যের উপরে কাজ করবে, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করবে। তাহলে ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাক হয়ে গেল। এরপরে আমি বলি প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক। প্রোটিন জাতীয় খাদ্য বলতে মাছ, মাংস, ডিম এগুলোকে বোঝায়। তাহলে প্রোটিন জাতীয় খাদ্য অনেক বেশি করে লেখা থাকবে, তোমাদের তিনটে কেবল বলবো, তিনটে উৎসেচকের নাম বলবো এবং তিনটে উৎসেচক করলেই হবে। তাহলে প্রোটিন জাতীয় খাদ্যের উপর প্রথম কে কাজ করবে? আমি ডিসপ্লে সাহায্যে দেখিয়ে দিচ্ছি। প্রোটিন জাতীয় খাদ্যের উপরে কাজ করবে কে? না পাকস্থলী রস থেকে আসা পেপসিন। কিসে পরিণত করবে? পেপটনে। পেপটনের উপরে কাজ করবে কে? অগ্নাশয় রস থেকে আসা ট্রিপসিন। কিসে পরিণত করবে? না লোয়ার পেপটাইড। এখানে বিভিন্ন বইয়ে বিভিন্ন লোয়ার পেপটাইড অ্যামাইনো অ্যাসিড, লোয়ার পেপটাইডটা লিখবে, আমি পাশে লিখে দিয়েছি লোয়ার পেপটাইড। সেই লোয়ার পেপটাইডের উপরে কাজ করবে আন্তরিক গ্রন্থি থেকে নিঃসৃত ইরেপসিন। ইরেপসিন লোয়ার পেপটাইডের উপর কাজ করে তাকে পরিণত করবে অ্যামাইনো অ্যাসিড। মনে রাখতে হবে প্রোটিন জাতীয় খাদ্য অ্যামাইনো অ্যাসিড রূপে আমাদের দেহ কর্তৃক গৃহীত হবে। তাহলে প্রোটিন জাতীয় খাদ্যের উপর তিনটে উৎসেচক মনে থাকবে, পেপসিন, ট্রিপসিন, ইরেপসিন। পেপসিন কাজ করবে প্রোটিনের উপরে, কিসে পরিণত করবে? আমি আরেকবার বলে দিচ্ছি, পেপটনে পরিণত করবে। পেপটনের উপরে কাজ করবে কে? অগ্নাশয় রস থেকে আসা ট্রিপসিন। ট্রিপসিন কি পরিণত করবে? লোয়ার পেপটাইড। সহজ করে বলে দিচ্ছি, লোয়ার পেপটাইডের উপরে কাজ করবে কে? ইরেপসিন। কিসে পরিণত করবে? অ্যামাইনো অ্যাসিড। আরো অনেক কিছু আছে, সেগুলো আর জানতে হবে না, তোমাদের এই তিনটে জানলেই যথেষ্ট। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের উপর যারা কাজ করে তাদের বলা হচ্ছে অ্যামাইলোলাইটিক উৎসেচক। সেই অ্যামাইলোলাইটিক উৎসেচক গুলো কি কার কার উপরে কাজ করবে এবার আমি একটু বলে দিই খুব সুন্দর করে। একদম প্রথমে লালা গ্রন্থিতে সিদ্ধ শ্বেতসারের উপরে কাজ করবে টায়ালিন উৎসেচক, আমাদের লালা গ্রন্থির এখানে থাকবে। টায়ালিন উৎসেচক সিদ্ধ শ্বেতসারের উপরে কাজ করে তাকে কিসে পরিণত করবে? মল্টোজ। খেয়াল রাখতে হবে, মল্টোজ খাদ্যবস্তুটা হচ্ছে মল্টোজ। মল্টোজের উপরে কাজ করবে কোন উৎসেচক? মল্টেজ। এজি যোগ করবে, সবসময় মনে রাখবে মল্টেজের সঙ্গে কোন উৎসেচক? এজি। মল্টেজ উৎসেচক কাজ করবে কিসে কি পরিণত করবে? 2 অণু গ্লুকোজ। খুব সহজ, একবার তিনটে চারটে পড়লেই মনে হয়ে যাবে পরিপাক ক্রিয়াটা। তাহলে মল্টোজ হয়ে গেল। এরপরে বিভিন্ন ধরনের অ্যামাইলোলাইটিক বা অ্যামাইলেজ উৎসেচক আছে। শ্বেতসার জাতীয় খাদ্য কোনগুলো? যেমন ধরো ভাত, রুটি, এগুলো শ্বেতসার জাতীয় খাদ্যের উপরে কাজ করবে অ্যামাইলেজ। কিসে পরিণত করবে? মল্টোজ। মল্টোজের উপরে কে কাজ করবে বলছিলাম? মল্টেজ এনজাইম। কিসে পরিণত করবে? 2 অণু গ্লুকোজে। এরপরে দুগ্ধ শর্করা কি? ল্যাকটোজ। খাদ্যবস্তুটার কি নাম? ল্যাকটোজ। কে কোন উৎসেচক কাজ করবে? ল্যাকটেজ। এজি ল্যাকটেজ কাজ করবে। কিসে পরিণত করবে? গ্লুকোজ এবং গ্যালাক্টোজ। মনে রাখতে হবে ল্যাকটোজ, গ্যালাক্টোজ। তাহলে গ্লুকোজ এবং গ্যালাক্টোজে পরিণত করবে। এবার সুক্রোজ। হ্যাঁ, সুক্রোজ হচ্ছে খাদ্যবস্তুটা, আমাদের ফলের ক্ষেত্রে থাকে বিভিন্ন রকমের সুক্রোজ গুলো। সেই সুক্রোজের উপরে কাজ করবে কে? সুক্রেজ এনজাইমটা। কিসে পরিণত করবে? গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। সেগুলো আমাদের ক্ষুদ্রান্তের ভিলাই দ্বারা শোষিত হবে। তাহলে এগুলো কি বললাম? মোটামুটি চারটে পাঁচটা বলে দিলাম। এগুলো হচ্ছে অ্যামাইলোলাইটিক উৎসেচক বা শ্বেতসার ভঙ্গনকারী উৎসেচক। এই যে শ্বেতসার ভঙ্গনকারী উৎসেচক, তাহলে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ আমাদের শরীরে শোষিত হবে। এইখানে ছাত্রছাত্রীরা একটু কিন্তু মানে ভুল করে বসে যে শোষণ ক্রিয়াটা কোথায় হবে। হ্যাঁ, শোষণ ক্রিয়াটা হবে ক্ষুদ্রান্তের ভিলায়। ক্ষুদ্রান্ত বলছিলাম, পাকস্থলীর পরবর্তী অংশ হচ্ছে ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তের অন্তর্গাত্রে ভিলাই থাকবে, আঙুলের মতন প্রবর্ধক থাকবে। আঙুল মানে এরকম একটা নল, ধরো নলের মধ্যে এরকম আঙুল দেখিয়ে দেবো, ছবিতে দেখা যাবে, তোমাদের অ্যানিমেটেড ভিডিওতে আমি দেখিয়ে দেবো কেমন করে ভিলাইগুলো শোষণ করছে। ভিলাইয়ের গায়ে থাকবে ল্যাকটিয়েল এবং রক্তজালক। দেখো আমি লিখে দিয়েছি পাশে। হ্যাঁ, ল্যাকটিয়েল এবং হচ্ছে রক্তজালক থাকে। সেই রক্তজালকগুলো খাদ্যের সারাংশগুলো শোষণ করলো।
শোষণ করে কোথায় নিয়ে গেল? নিয়ে যাবে রক্তজালক, বলছিলাম রক্তে মিশিয়ে দেবে। সেই রক্তটা মনে রাখতে হবে, এই জায়গাটা কিন্তু ধারণা পরিষ্কার হয় না ছাত্রছাত্রীদের। সেই হেপাটিক পোর্টাল ভেন, পোর্টাল মানে যে শিরার উভয় প্রান্তে জালক, পরবর্তী অধ্যায়ে আমি বলবো তোমাদের, যে প্রান্তের উভয় শিরা মানে উভয় প্রান্তে জালক থাকে তাদের বলা হয় পোর্টাল শিরা। তাহলে সেই হেপাটিক পোর্টাল শিরার মধ্যে দিয়ে যকৃতে আসবে, যকৃত থেকে সেই খাদ্যের সারাংশগুলো কোথায় চলে আসবে? হৃৎপিণ্ডে চলে আসবে। হৃৎপিণ্ডের প্রথমে কোথায় আসবে? ডান অলিন্দে। ডান অলিন্দ থেকে ডান নিলয়, ডান নিলয় পরে বলে দেবো। হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড যদিও বলে দিয়েছি আগে একটা দুটো ভিডিওতে, তোমাদের আবার যখন হৃৎপিণ্ড আলোচনা করবো তখন বলে দেবো। ডান নিলয় থেকে কোথায় চলে আসবে? না ফুসফুসীয় ধমনী। খেয়াল রাখতে হবে ফুসফুসীয় ধমনী কেবল অক্সিজেন মানে বিহীন রক্ত বহন করছে। ফুসফুসীয় ধমনীর মধ্যে ফুসফুসে আসলো, ফুসফুস থেকে শোধন হলো, শোধন হলো মানে অক্সিজেন যুক্ত হলো, অক্সিজেন যুক্ত হয়ে সেটা কোথায় চলে আসবে? বাম অলিন্দে চলে আসবে। বাম অলিন্দ থেকে বাম নিলয়ে চলে আসলো, বাম নিলয় থেকে সমস্ত শরীরে মহাধমনী দিয়ে ছড়িয়ে পড়লো। তাহলে সেই যে মহাধমনী দিয়ে সমস্ত শরীরের কোষে পৌঁছে গেল, সেখানে এই আত্তীকরণটা হবে। আত্তীকরণ এই যে পার্টটা, এটা মনে রাখতে হবে পৌষ্টিক নালীর বাইরে হচ্ছে, যকৃতে এবং বিভিন্ন কোষে আমাদের যে খাদ্যের সারাংশ সেগুলো দেহের সঙ্গে মিলিয়ে গেল, সেই দেহের সঙ্গে মিলিয়ে যাওয়াটাকে বলা হচ্ছে কি? আত্তীকরণ। মনে থাকবে তো, দেহের সঙ্গে মিলিয়ে যাওয়াটাকে বলা হচ্ছে আত্তীকরণ। আর অপাচ্য অংশের বহিষ্করণ মনে রাখতে হবে, অপাচ্য অংশের বহিষ্করণ অর্থাৎ আমাদের যে খাদ্যবস্তুগুলো আমরা হজম করতে পারলাম না সেইগুলো ব্যাকটেরিয়ার দ্বারা শোষিত হয়ে সেগুলো কি হবে? না দেহের বাইরে বেরিয়ে যাবে। প্রথমে হচ্ছে মলাশয়ে জমা হবে, এই দেখো মানে কোলনের পরে হচ্ছে মলাশয়, এই মলাশয়ে জমা হবে, মলাশয় থেকে বাইরে বেরিয়ে যাবে। আমি তো পরে আবার ভিডিওতে তোমাদের দেখিয়ে দিচ্ছি, কেমন করে অ্যানিমেটেড ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। মানুষ হলো এমনই একটা প্রাণী যে একদিনে 1 কেজি থেকে 2 কেজি 2 কেজি পর্যন্ত খাদ্য গ্রহণ করতে পারে। তাহলে সারা বছরে 365 কেজি খাদ্য গ্রহণ করে এবং 28,800 কেজি তারা সারা জীবনে খাদ্য গ্রহণ করে থাকে। সেই খাদ্যগুলো ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে দিয়ে হজম হয়। সেই ডাইজেস্টিভ সিস্টেমে প্রায় 9 মিটার দৈর্ঘ্য এবং 20 রকমের টিস্যু অংশ নিয়ে গঠিত। ডাইজেস্টিভ সিস্টেমের প্রথম যে অংশটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি? বিভিন্ন রকমের যে খাদ্যগুলো, সেই খাদ্যগুলোকে কি করে? কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন এবং ভিটামিন সেই খাদ্যগুলোকে হজম করে। হজম করে হচ্ছে তাদের মধ্যে সরল যে রূপগুলো সেগুলো আমাদের শরীর গৃহীত হয়। এর প্রথম পার্ট হচ্ছে এই গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, আমরা যেটাকে বলি পৌষ্টিক নালী। পৌষ্টিক নালীর মধ্যে 3 থেকে 30 থেকে 40 মিটার স্কোয়ার পর্যন্ত তার সারফেস এরিয়া হতে পারে, যেটা একটা টেনিস কোর্টের মতন। এছাড়া আছে লিভার, গল ব্লাডার, প্যানক্রিয়াস, আর আছে বিভিন্ন খাদ্যবস্তুগুলো যেগুলো আমাদের হজম করবে। 3 নম্বর হচ্ছে এনজাইম, হরমোন এবং নার্ভস এবং ব্লাড আমাদের খাদ্যগুলোকে হজম করতে সাহায্য করে। তারপর হচ্ছে সেই খাদ্যের অংশগুলো ক্ষুদ্রান্তের ভিলাই দ্বারা শোষিত হয় এবং নিউট্রিশন পাওয়া যায়। মেসেন্ট্রি হলো আর একটা অংশ যেখানে হচ্ছে এই খাদ্যের সারাংশগুলো রক্তজালকের মধ্যে দিয়ে লিভারে গিয়ে পৌঁছে যায়। দা ডাইজেস্টিভ প্রসেসগুলোর মধ্যে প্রথমে কি হয় না, আমাদের যে খাদ্য নালীগুলো, সেই খাদ্য নালীগুলো হচ্ছে মধ্যেটা ছোট্ট থাকে এবং সেই খাদ্যগুলোকে চেবানো হয়। প্রায় 1.5 লিটার পর্যন্ত স্যালাইভা বা হচ্ছে লালা রস খরিত হয়। সেই খাদ্যগুলোকে চেবানোর পরে লালা রসের সঙ্গে মিশ্রিত হয়ে যায়। মিশ্রিত খাদ্য লালা রস যুক্ত হয়ে যাওয়ার পর বোলাস তৈরি করে এবং আমরা জানি যে টায়ারিন উৎসেচক থাকে, সেই উৎসেচক খানিকটা খাদ্যগুলোকে অর্ধপাচিত করে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য, তারপর সেটা গ্রাসনালী বা ইসোফেগাসের মধ্যে দিয়ে বাউলসের মধ্যে মতন করে আর কি চলে আসে কোথায়? না পাকস্থলীর মধ্যে। এই যে মুভমেন্ট, এটাকে বলা হচ্ছে পেরিস্টালটিক মুভমেন্ট। দেখছো গ্রাসনালীর মধ্যে পেরিস্টালটিক মুভমেন্ট হলো, পেরিস্টালটিক মুভমেন্টের ফলে খাদ্যবস্তুটা পাকস্থলীতে এসে পৌঁছালো। পাকস্থলীর দেয়ালে এসে খাদ্যবস্তুগুলো, বড় যে খাদ্যবস্তুগুলো সেগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সেই খাদ্যবস্তুগুলো এবার হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পেপসিন উৎসেচকের সাহায্যে সেগুলো জারিত হচ্ছে। জারিত হওয়ার পরে খাদ্যবস্তুগুলো কাইল হিসেবে কাইম হিসেবে কি হয় না ক্ষুদ্রান্তে চলে আসে। এরপরে বাইল, তারপরে ক্ষুদ্রান্তের রস, এই সমস্ত এনজাইমগুলো এর সাথে যুক্ত হয়। এই যে কাইমগুলো
প্রথমে চলে আসবে কোথায়, পাকস্থলী থেকে যে কাইমগুলো হচ্ছে খাদ্যবস্তুগুলো চলে আসবে ডিওডিনামে চলে আসলো। সেখানে দেখছো গলব্লাডার থেকে রস মিশছে এবং অগ্নাশয় থেকে অগ্নাশয় রস এসে মিশছে। এটা কোথায়, ক্ষুদ্রান্তের ডিওডিনামের অংশে। ফ্যাট এবং ফ্যাটের মধ্যে যে ছোট ছোট গুলো অংশ, সেইগুলো যকৃতের অংশ বা হচ্ছে গলব্লাডারের রস দ্বারা সেগুলো ফ্যাটের ইমালশন তৈরি হয়। সেই ইমালশন গুলো তৈরি হওয়ার পরে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল যেগুলো তৈরি হয়। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল দেখতে পাচ্ছ যে ছবি দিয়ে, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়, ফ্যাট জাতীয় খাদ্য বলেছি। আর প্রোটিন জাতীয় খাদ্যগুলো ভেঙে গিয়ে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্লুকোজে পরিণত হয়, আমি আগেও বলে দিয়েছি। এবার তার পরবর্তী অংশ হচ্ছে জিজোনাম এবং ইলিয়াম। এই যে ক্ষুদ্রান্তের যে পরবর্তী অংশগুলোতে ভিলাই থাকে, আঙুলের মতন প্রবর্ধক ভিলাই, সেই ভিলাইগুলো সারফেস এরিয়াটা বাড়িয়ে দেয় এবং খাদ্যের মধ্যে যে সমস্ত উপাদানগুলো ছিল সেগুলো আমাদের রক্ত জালকের মধ্যে দিয়ে এবং ল্যাকটিয়েলের মধ্যে দিয়ে চলে আসে, যেটা আমরা দেখতে পাচ্ছি। ল্যাকটিয়েলের মধ্যে দিয়ে চলে আসার পরে ফাইবার, ওয়াস্ট এবং ওয়াটার, কিছু ডেড সেল যেগুলো হচ্ছে আমাদের মানে বৃহদান্ত বা লার্জ ইন্টেস্টাইনের মধ্যে দিয়ে খানিকটা শোষিত হবে, সেগুলো মডিফিকেশন হবে। হওয়ার পর আমরা যেটা যাচ্ছি খাদ্যটা, সেটাকে বলা হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, তারপর ট্রান্সভার্স কোলন, তারপর ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন এবং রেকটামে এসে পৌঁছায়। রেকটামে এসে পৌঁছানোর পর বিভিন্ন ব্যাকটেরিয়ার দ্বারা সেটাকে শটন হয়। শটন হয়ে যাওয়ার পরে খাদ্যের যে অপাচ্য অংশ সেগুলো বাইরে বেরিয়ে যায়। এইভাবে কি করে একজন মানুষ তার খাদ্যগুলোকে ভালোভাবে পরিপাক করে দেহের মধ্যে গ্রহণ করে নেয়। এবার তোমাদের মনে প্রশ্ন আসছে যে আমাদের দেহ তো মাংসপিণ্ড দিয়ে তৈরি, তাহলে আমাদের মাংসকে হজম করছে অথচ আমাদের দেহ কেন হজম হচ্ছে না? কারণ আমরা যখন খাবারটা খাচ্ছি পাকস্থলীতে, সেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে অক্সিনোটিক গ্ল্যান্ড, মনে রাখতে হবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড তীব্র অ্যাসিড, কোনো কারণে যদি আমাদের বমি হয় এবং যদি মেঝেতে যদি সেই বমিটা কোনো সময় পড়ে গিয়ে থাকে, তোমরা লক্ষ্য করে দেখবে মেঝেটা একদম দাগ হয়ে গেছে, প্রচুর অ্যাসিড। সেই অ্যাসিডের মধ্যেই কিন্তু এই পেপসিনোজেনটা পেপসিনে পরিণত হয়। এই যে পেপটিক গ্ল্যান্ড থেকে তৈরি হবে পেপসিনোজেন, লিখে দিয়েছি, লেখার চেষ্টা করেছি। এই পেপসিনোজেন থেকে তৈরি হবে পেপসিন। সেই পেপসিনটা কাজ করবে কার ওপরে না, প্রোটিন জাতীয় খাদ্যের ওপরে। কিসে পরিণত করবে, পেপটনে পরিণত করবে। তাহলে পাকস্থলী রসে ওই অ্যাসিডিক মাধ্যমে, তীব্র অ্যাসিডিক মাধ্যমে কাজ করবে। এবার দেখো, যখন পাকস্থলী বলো বা ক্ষুদ্রান্তে যখন খাদ্যগুলো যাচ্ছে, তখন আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে, পাকস্থলীর মধ্যে গবলেট সেল থাকে। দেখো আমি লিখে দিয়েছি ছোট্ট করে, বুঝতে পারবে কিনা জানি না। গবলেট সেল থাকে, সেই গবলেট সেলগুলোর মধ্যে কি হয় না, প্রচুর মিউকাস ক্ষরণ করে। সেই মিউকাস গুলো ক্ষরণ করার জন্য অ্যাসিডটা আমাদের পাকস্থলীর যে স্তর সেখানে আসতে পারে না। 3-4টে স্তর থাকে। প্রথমে হচ্ছে মিউকাস স্তর, বলছিলাম মিউকাস স্তরকে ক্ষরণ করবে, মিউকাসকে ক্ষরণ করবে গবলেট সেল। সেই মিউকাস স্তর মানে ল্যালে পদার্থের মতো। হ্যাঁ, তারপরে হচ্ছে সাব মিউকাস স্তর, মানে আর তারপরে আরো নিচে হচ্ছে কি সাব মিউকাস স্তর, মিউকাস স্তরের নিচে। তারপরে হচ্ছে মাস্কুলার স্তর। হ্যাঁ, আরো আরো স্তর আছে, তারপরে নার্ভাস স্তর আছে। এবার দেখো কি হয় না, যখন মিউকাস স্তরটা তো সবসময় তৈরি হচ্ছে এবং হচ্ছে অ্যাসিডটা যাতে সাবমিউকাস স্তরে আসতে না পারে তার জন্য চেষ্টা করছে। যদি কোনো কারণে সাবমিউকাস স্তরে চলে আসে, সাবমিউকাস স্তরটা ক্ষতি হবে। তারপরে যদি আরো ক্ষতি হয়, আরো যদি অ্যাসিড জমা হতে থাকে, তখন মাস্কুলার লেয়ারে চলে আসলে, যেখানে রক্ত জালক আছে, সেখানে ক্ষতর সৃষ্টি করবে। সেই ক্ষতটাকে আমরা বলি আলসার হয়েছে। হ্যাঁ, পেটে তখন তীব্র চুচ ফোটানোর মতন ব্যথা হবে। ডাক্তারবাবুরা বলে সেই জন্যে যে খাবার যদি তোমরা নাও খাও, অন্তত কিছুটা করেও অন্তত জল খেতে হবে। জল খেলে কি হবে, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডগুলো ডাইলিউট হয়ে যাবে, সেক্ষেত্রে আর সেটা আমাদের শরীরের ক্ষতি করতে পারবে না। তাহলে জানলে যে কি করে আমাদের মাংস হজম হচ্ছে অথচ আমাদের দেহ হজম হচ্ছে না, কেন না, সেই মাস্কুলার লেয়ারে আসতে পারছে না অ্যাসিডটা। হ্যাঁ, তার আসার আগেই আমাদের হজম হয়ে যাচ্ছে। এবং পাকস্থলীর মধ্যে জানো যে পেরিস্টালটিক মুভমেন্ট হয়, পেরিস্টালটিক মুভমেন্টের জন্য খাদ্যবস্তুগুলো আবার পেছনের দিকে পাঠিয়ে দেয়, আস্তে আস্তে তারা ব্যাক মানে পেছনের দিকে মানে সামনের দিকে তারা মুভ করতে থাকে, পেরিস্টালটিক মুভমেন্ট করে, মানে মুখবিবর থেকে মানে পশ্চাৎভাগের দিকে এরকম করে মুভমেন্ট করে। মানে কে না, পাকস্থলী। সেই পাকস্থলী পেরিস্টালটিক মুভমেন্টের জন্য খাদ্যবস্তুগুলো এই যে ধরো পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত, বৃহদান্ত এরকম করে করে মলাশয়ে এসে জমা হয়। এটা একটা গেল। আর একটা জিনিস তোমাদের খুব মজার জিনিস এইখানে জানতে হবে যে লালা গ্রন্থি থেকে লালা রস ক্ষরণ হলো, তাহলে চিড়ে চিবুলে কেন মিষ্টি লাগে? বলছিলাম তোমাদের, আমাদের
সিদ্ধ-শেষার চিড়ে, চিড়ের ওপরে অনেকক্ষণ চেবুলে চিড়ে কেন মিষ্টি লাগে। চিড়ের উপরে কে কাজ করবে না টায়ালিন নামক উৎসেচক। সেটা কি করবে, সিদ্ধ-শেষারের ওপরে কাজ করে তাকে পরিণত করবে মল্টোজে। মল্টোজের ওপরে কোন উৎসেচক কাজ করবে, মল্টেজ এনজাইম। কিসে পরিণত করবে, 2 অনুগ্লুকোজে। অর্থাৎ চিড়ে যদি সেই জন্য চিবুনো হয় খানিকক্ষণ বাদে সেগুলো মিষ্টি লাগে। এটা একটা কারণ বলে দিলাম। এবার খাদ্য তো গ্রহণ করলাম, খাদ্যগুলো বিভিন্ন রক্তের মধ্যে দিয়ে আমাদের শরীর পুষ্টি হয়ে গেল, তাই তো? আমরা খাবারের আসল শক্তিগুলো পেয়ে গেলাম। এখানে কিন্তু ছাত্রছাত্রীদের খুব ভালো করে মনে রাখতে হবে, যেটা অনেক ক্ষেত্রেই তাদের ধারণা থাকে না। তাহলে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য কি হিসেবে ক্ষুদ্রান্তের ভিলাই দ্বারা গৃহীত হবে, গ্লুকোজ গ্যালাক্টোজ। মনে রাখতে ফুক্টোজে থাকতে পারে, খুব মানে একক শর্করা হিসেবে গৃহীত হবে। প্রোটিন জাতীয় খাদ্য কিসে পরিণত হয়ে আমাদের শরীর কর্তৃক গৃহীত হবে, অ্যামাইনো অ্যাসিড। ফ্যাট জাতীয় খাদ্য কিসে হিসেবে গৃহীত হবে, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল। এটা কিন্তু একদম বেসিক জিনিস, প্রত্যেককেই জানতে হবে। সেই খাদ্যগুলো থেকে যকৃতে চলে আসলো হেপাটিক পোর্টাল ভেন দিয়ে। আমি আরেকবার বলে দিচ্ছি যাতে বুঝতে পারো জীবন বিজ্ঞানটা খুব সহজ করে। তারপর সেটা হৃৎপিণ্ডে আসবে, হৃৎপিণ্ড থেকে ফুসফুস হয়ে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে সমস্ত শরীরে প্রত্যেকটা কোষে এই খাদ্যরস পৌঁছে যাবে। আর কোষ সেখানে কি করবে, এর আগের অধ্যায়ে তোমাদের আলোচনা করেছি, কোষের যে খাদ্যবস্তু, প্রধান খাদ্যবস্তু বা শ্বসন বস্তু কি বলেছিলাম, গ্লুকোজ। সেই গ্লুকোজের উপরে তারা কি করবে, অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে, ওই এটিপি শক্তি তৈরি করবে। সেই এটিপি দিয়ে আমরা সব কাজ করব, যেটা আমরা শ্বসন অধ্যায়ে আলোচনা করেছি। তার মানে বুঝতে পারছো, একটা সঙ্গে একটা মানে একদম ওতপ্রোতভাবে জড়িত। এবার আমাদের তাহলে সমস্ত কিছু জানলাম। পুষ্টি হলো এক ধরনের বিপাক। এবার বিপাক বলতে আমরা কি বুঝি একটু বলে দিই খুব তাড়াতাড়ি। বিপাক হচ্ছে আমাদের জীবদেহে, এটার ধারণাটা পরিষ্কার হয় না ছাত্রছাত্রীদের, আমাদের জীবদেহে যত রকমের রাসায়নিক বিক্রিয়া হচ্ছে তাদের সমষ্টিকে বলা হবে কি, বিপাক। মনে রাখতে হবে, বিপাক বা মেটাবলিজম। তাহলে সেই বিপাকগুলো দু ধরনের হতে পারে, একটা গঠনমূলক হতে পারে, একটা ভাঙনমূলক হতে পারে। গঠনমূলককে বলা হচ্ছে উপচিতি বিপাক বা অ্যানাবলিজম, আর অপচিতি বা ভাঙনমূলক বিপাককে বলা হচ্ছে কি, ক্যাটাবলিজম, অপচিতি বিপাক। তাহলে উপচিতি বিপাকের উদাহরণ কি জানো, সালোক সংশ্লেষে দেখবে হওয়ার ফলে উদ্ভিদের শরীর বেড়ে যায়। আমাদেরও সেরকম খাদ্যগুলো গ্রহণ করে পুষ্টি হলে আমাদের শরীরের ওজনও বেড়ে যায়। হ্যাঁ, আচ্ছা, পুষ্টির বলা হয়নি তোমাদের, পুষ্টির গুরুত্ব কি। পুষ্টির গুরুত্বটা আমি বলে দিচ্ছি, শুনে নাও যেহেতু আসলো। পুষ্টি যদি না হয় আমাদের দেহের শুষ্ক ওজন বাড়বে না, দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে না, জীবদেহ তার প্রয়োজনীয় শক্তি পাবে না পুষ্টি যদি না হয়। তাহলে এইগুলো হলো পুষ্টির গুরুত্ব। পারবে তো, খুব সহজ। তাহলে পুষ্টির গুরুত্ব কি, জীবদেহকে সুস্থ স্বাভাবিক রাখতে সাহায্য করে, জীবদেহে শক্তি পেতে সাহায্য করে, জীবদেহে রোগ প্রতিরোধ করার ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে। এগুলো সব পুষ্টির হচ্ছে গুরুত্ব। তাহলে কি ধরনের বিপাক পুষ্টিটা, উপচিতি বিপাক। উপচিতি বিপাককে কি বলা হচ্ছে, অ্যানাবলিজম। আর অপচিতি বিপাককে কি বলা হচ্ছে, ক্যাটাবলিজম। ক্যাটাবলিজম মানে কি, এখানে দেহের শুষ্ক ওজন হ্রাস পাচ্ছে। উদাহরণ কি, শ্বসন আর রেচন। তাহলে অনেকটাই ধারণা পরিষ্কার হলো, খুব দ্রুততার সঙ্গে বললাম, তাড়াতাড়ি বললাম বা বলার চেষ্টা করলাম। এবার তোমাদের আরো দুটো জিনিস জেনে নিতে হবে, একটা হচ্ছে বিএমআর আর একটা হচ্ছে সুষম খাদ্য। তাহলে কিন্তু এই পুষ্টি অধ্যায়টা মোটামুটি শেষ হয়ে যাবে। বিএমআর মানে বেসাল মেটাবলিক রেট। খুব সহজে বলছি, আমরা যখন ঘুমোই, হ্যাঁ, আমরা যখন কাজ না করি তবু তো আমাদের হৃৎপিণ্ড চলে, আমরা তো শ্বাসকার্য চালাই। তাহলে সেই চালানোর জন্য তো শক্তি লাগবে, যতটা কম পরিমাণে শক্তি লাগবে সেটাই হচ্ছে বিএমআর। বিএমআর কথা বলার সময় তোমাদের ন্যূনতম কথাটা বলতেই হবে, বা যদি ন্যূনতম লিখতে নাও পারো তাহলে সব থেকে কম পরিমাণ শক্তি সেটা বলতে হবে। তাহলে কি বলতে হবে, বিএমআর এর সংজ্ঞাটা একটু মানে বড় করে একটু ভারী করে বলে দিই, যে খাদ্য গ্রহণে 12 থেকে 18 ঘন্টা বাদে একজন সুস্থ, স্বাভাবিক, সুস্থ স্বাভাবিক মানসিকভাবে সুস্থ পূর্ণবয়স্ক মানুষের শরীরে স্বাভাবিক কন্ডিশনে, মানে খুব গরম হলেও চলবে না, খুব ঠান্ডা হলেও চলবে না, বিএমআর এর সংজ্ঞা আমি তোমাদের দিয়ে দেবো। যতখানি সব থেকে ন্যূনতম প্রতি বর্গমিটারে যে পরিমাণ তাপশক্তি নির্গত করে, বা প্রতি বর্গমিটারে যে পরিমাণ তাপশক্তি দরকার লাগে ন্যূনতম হারে, তাকে বলা হচ্ছে বিএমআর। আবার বলছি, একজন সুস্থ পূর্ণবয়স্ক মানুষের দেহে খাদ্য গ্রহণে 12 থেকে 18 ঘন্টা বাদে, সম্পূর্ণ বিরামশীল অবস্থায়
মানসিক চিন্তাগ্রস্ত না হয়ে একজন সুস্থ পূর্ণবয়স্ক মানুষের দেহে প্রতি বর্গমিটারে প্রতি ঘন্টায় যত ক্যালোরি তাপ শক্তি নির্গত করবে তাকে বলা হবে বিএমআর। তাহলে বিএমআর কত না, দেখা গেছে কি প্রতি ঘন্টায় বিএমআর হচ্ছে 40 কিলো ক্যালোরি। 40 কিলো ক্যালোরি পুরুষদের ক্ষেত্রে, আর স্ত্রীদের ক্ষেত্রে মোটামুটি আর কি, স্ত্রীদের ক্ষেত্রে হচ্ছে 35 থেকে 38, আর পুরুষদের ক্ষেত্রে 38 থেকে 40 বা 40 কিলো ক্যালোরি। আমরা যখন পড়াশোনা করেছি তখন কিন্তু বিএমআর পড়েছিলাম আলাদাভাবে। আমাদের তখন দৈনিক বিএমআরটাও লিখে দিয়েছি, আমাদের দিনে তখন কত শক্তি লাগতো। হ্যাঁ, তখন বিএমআর বলতো 1728 কিলো ক্যালোরি শক্তি লাগতো একটা সারা দিনে একজন সুস্থ পূর্ণবয়স্ক মানুষের শরীরটাকে চালাতে গেলে। তাহলে তখন আমাদের সারা দিনে কত লাগতো না 1728 কিলো ক্যালোরি। এখন যে পেশায় যে যুক্ত থাকে সেই পেশা অনুযায়ী তার বিএমআরটা মানে তার হচ্ছে কতটা শক্তি লাগবে সেই শক্তিটা নির্ভর করে। আমাদের খাদ্য এমনভাবে গ্রহণ করতে হবে যাতে সেই শক্তির চাহিদা পূরণ হয়, নাহলে কি হবে শরীর ক্ষয় হয়ে যাবে। শরীর যদি বেশি আমরা যা শক্তির দরকার তার থেকে যদি আমরা বেশি খাদ্য গ্রহণ করি তাহলে কি হবে, সেটা আমাদের প্রথমে খাদ্যে যাবে, খাদ্য থেকে হচ্ছে যকৃতে, তারপরে হচ্ছে যদি এক্সেস ফ্যাট হয়ে যায় তখন চামড়ায় গিয়ে জমা হবে, আমরা তখন মোটা হয়ে যাব। হ্যাঁ, আমাদের পেটের মধ্যে চামড়ায় গিয়ে জমা হবে, সেই ফ্যাটটা কি করবে আমাদের দেহের ওজনকে বাড়িয়ে দেবে, যেটা কাম্য নয়। আমাদের চেষ্টা করতে হয় কি যে একটা নির্দিষ্ট বডি ওয়েট রাখার জন্য। তাহলে বিএমআরটা বোঝা গেল। এরপরে হচ্ছে সুষম খাদ্য। সুষম খাদ্যটা বলে দিলেই মোটামুটি শেষ হয়ে যাবে। সুষম খাদ্য কি, যে খাদ্য গ্রহণ করলে, মনে রাখতে হবে যে খাদ্য গ্রহণ করলে সঠিক অনুপাতে, হ্যাঁ সঠিক অনুপাতে, যে খাদ্যের মধ্যে খাদ্যের 6টি উপাদান সঠিক অনুপাতে থাকে এবং যে খাদ্য গ্রহণ করলে জীবদেহ সুস্থ স্বাভাবিক থাকে তাকে বলা হচ্ছে সুষম খাদ্য। আমি আবার বলে দিচ্ছি, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম থাকবে, কোনো ক্ষেত্রে কমপ্লিট ডেফিনেশন থাকে না। আমি দেখছি বিভিন্ন বইগুলোকে ভালো করে পড়ার সময়, কারণ আমি তো ক্লাসে যখন বলি তখন বই না দেখেই বলি, যার ফলে আমি এখন তোমাদের পড়ানোর জন্য বা ভিডিও তৈরি করার জন্য প্রত্যেকটা বইয়ের যখন আমি দেখছি তখন দেখছি যে বইয়ের অনেক ক্ষেত্রে প্রিন্টিং মিস্টেক থাকে। যেমন মেটাবলিজমের ক্ষেত্রে টিটা লিখেই নিকো এল এর মতো লিখে দিয়েছি, আমি দেখছিলাম অনেক কিছু ভুল থাকে। যাই হোক, তা সেক্ষেত্রে তোমাদের একটু বেশ ভালো করে পড়তে হবে। এই ভিডিওগুলো দেখলেই মোটামুটি আমি 100 ভাগ নিখুঁত করার চেষ্টা করেছি যাতে কোনো ভুল টুল না হয়। হ্যাঁ, 6টা বই থেকে তোমাদের যেখানে বেস্ট বেস্ট জিনিস সেগুলো আমি তোমাদের পরে ডিসপ্লে সাহায্যে উপস্থাপন করব। আর আগে যখন ভিডিও আমি তৈরি করতাম তখন একদম এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা থেকে এবং উইকিপিডিয়া থেকে দিতাম, যেহেতু ওটা ইংরেজিতে, তোমাদের বাংলাতে আমি বলছি, সেজন্য বাংলার যে বইটা, যে লেখকের বইগুলো ভালো সেখান থেকে তোমরা সহজে বুঝতে পারবে। আবার যেমন আমি পরিপাকের ক্ষেত্রে আমি লিখে দিতাম, সেই লিখে দেওয়ার থেকে বইয়ের অংশগুলো থেকে যেগুলো দরকার নেই সেগুলো কেটে দিয়ে আমি উপস্থাপন করে দিয়েছি। হ্যাঁ, পরিপাক কি করে, ক্রিয়াটা কি করে সহজ হয়, গ্রাম বাংলার ছেলেরা শুধু 5টা 6টা প্রশ্ন করলেই কিন্তু উত্তর দিয়ে দিতে পারবে। তাহলে এবার সুষম খাদ্যটা বলে নিই। তাহলে যে খাদ্য উপাদানে, মনে রাখো খাদ্যের 6টি উপাদান, খাদ্যের 6টি উপাদান জানো যে প্রোটিন, শর্করা, ফ্যাট আর খনিজ লবণ, জল, ভিটামিন। এই খাদ্যের 6টি উপাদান সঠিক অনুপাতে যে খাদ্যে উপস্থিত থাকবে, হ্যাঁ সেই খাদ্যকে বলা হবে সুষম খাদ্য। যে খাদ্য গ্রহণ করলে জীবটা স্বাভাবিক পুষ্টি বৃদ্ধি ঘটতে পারবে। মনে রাখতে হবে সুষম খাদ্য কিন্তু কোনো একটি খাবার নয়, অনেকগুলো খাবারের মিশ্রণ সুষম খাদ্য, কারণ একটা খাবারে সবকিছু পাওয়া যাবে না। শুধু মনে রাখতে হবে কি, শিশুদের ক্ষেত্রে দুধটা হলো সুষম খাদ্য, কারণ শিশুদের ওই সময়ের উপযোগী দুধটাই হচ্ছে তাদের পক্ষে বেস্ট খাবার, তখন তারা সব খাবার তো গ্রহণ করতে পারবে না, সব এনজাইম তাদের শরীরে কাজ করবে না। তাহলে সুষম খাদ্য জানা গেল, খাদ্যের পরিপাক ক্রিয়া আমরা জানলাম, বিএমআর জানলাম। তাহলে এই সমস্ত গোটা পুষ্টি পদ্ধতিটা খুব দ্রুততার সঙ্গে তোমাদের বলে দিলাম। যদি তোমাদের কিছু জিজ্ঞেস করার থাকে বা কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 9433914950, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমাদের নাম এবং কোন ক্লাসে পড়ো, হ্যাঁ সেটা বলবে। তাহলে সেক্ষেত্রে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোয়ারিজ থাকে, সেক্ষেত্রে আমি তার উত্তর দিয়ে দিতে পারবো। আর আমি চেষ্টা করলাম খুব সহজ করে যতটুকু দরকার ততটুকু বলে দেওয়ার, বাকি আমি অ্যানিমেটেড ওয়েতে কিছু দেওয়ার চেষ্টা করব। একটু ভিডিওগুলো দেখো, দেখলেই তোমাদের পড়া তৈরি হয়ে যাবে। তারপরে ভিডিওটাতে প্রান্তিক্সের বই থেকে সমস্ত প্রশ্নের সমস্যার সমাধান করে দেবো। যাই হোক, একটু পড়াশুনোর প্রতি আগ্রহী হও,
চেষ্টা করো, চেষ্টা করলেই পারবে। আগে পারোনি, এখন পারবে না, এটা বলে কোনো কথা নেই। প্রত্যেকেই পারবে চেষ্টা করলে। চেষ্টা করলেই কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। সবাই খুব ভালো থেকো। অনেক অনেক শুভকামনা রইল প্রত্যেকের জন্য।